নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সমাজ আর দর্শনে। আজ এমন একজনকে নিয়ে কথা বলবো যাকে দেখে স্বয়ং নেতাজিও মুগ্ধ হয়েছিলেন এবং তার নাম দিয়েছিলেন সরস্বতী। আসুন বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। সাল 1944, রেঙ্গুন। এক বিশাল মাঠে বক্তৃতা দিচ্ছেন ভারতবর্ষের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। উপস্থিত লাখো লাখো মানুষের সাথে অবাক বিস্ময়ে তাকে দেখছে এক 16-17 বছরের কিশোরী। দু চোখ মুগ্ধ হয়ে শুনছে তার কথা। জ্বলন্ত বক্তৃতা গভীরভাবে প্রভাবিত করছে কিশোরীর মন প্রাণ। এই কিশোরী কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়। বর্তমানে মায়ানমার তৎকালীন বার্মা দেশের রেঙ্গুনের এক বিরাট ধনী পরিবারের মেয়ে। 1944-এর 6-7 বছর আগে একবার গান্ধীজি বার্মার রেঙ্গুনে এই ধনী পরিবারের আমন্ত্রিত হয়ে এসেছিলেন। গান্ধীজির সাথে আলাপ পরিচয় পর্বে এই বাচ্চা মেয়েটি অনুপস্থিত থাকলে পরিবারের সকলে মেয়েটিকে খুঁজতে থাকে। সেই সময় গান্ধীজি হঠাৎ লক্ষ্য করেন যে বাচ্চা মেয়েটি তাদের বাড়ির বাগানে এক মনে বন্দুক চালানো অভ্যাস করছে। অবাক গান্ধীজি বাচ্চা মেয়েটিকে বন্দুক অভ্যাসের কারণ জিজ্ঞাসা করতে মেয়েটির উত্তরে জানায় যে সে ব্রিটিশদের মেরে তাড়াতে চায়। গান্ধীজি মেয়েটির কথার প্রতিবাদ করে অহিংসার আদর্শ বুঝিয়ে নিরস্ত্র করতে গেলে মেয়েটি উত্তর দেয়, আমরা লুটেরা, ডাকাত, আমরা ডাকাতদের গুলি করে মারি, তাই নয় কি বাপুজি? আর ব্রিটিশরা তো আমাদের দেশকে লুট করছে, শোষণ করছে, তাই আমি বড় হয়ে ব্রিটিশদের মারতে চাই। বড় হওয়ার সাথে সাথে সেই মেয়েটি নেতাজির বিষয়ে প্রচুর কথা শুনতে শুরু করলেন এবং নেতাজির নীতিতে বিশ্বাসী হয়ে উঠলেন। হঠাৎই মেয়েটির সামনে নেতাজিকে দেখা ও বক্তব্য শোনার সুযোগ আসে 1944 সালে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতকে স্বাধীন করতে গান্ধীজির বিপরীতে সবাইকে অস্ত্র হাতে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। কিশোরী মেয়েটি নেতাজির বক্তব্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নেতাজি যখন তহবিল করতে অনুদানের কথা বললেন, মেয়েটি তার সমস্ত সোনা ও হীরের গহনাগুলো বাড়ি থেকে নিয়ে এসে ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে দান করে দেয়। একটি অল্প বয়সী মেয়ে তার সমস্ত ব্যয়বহুল গহনা দান করায় নেতাজির কাছে সেই খবর পৌঁছায়। জিজ্ঞাসাবাদে নেতাজি জানতে পারেন যে কিশোরী মেয়েটি রেঙ্গুনের অন্যতম ধনী ভারতীয় পরিবারের মেয়ে। ডাকনাম মণি, পুরো নাম রাজামণি। নেতাজি স্বয়ং রাজামণির বাড়িতে গিয়ে তার অলংকার ফেরত দিতে চান, কিন্তু 16 বছরের রাজামণির দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি আগ্রহ দেখে অবাক হন স্বয়ং নেতাজি। অলংকার ফেরত নেওয়া তো দূরের কথা, নেতাজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা করার জন্য আর্জি জানান কিশোরী রাজমণি। সেই দিনই রাজমণির আবেদন মেনে নিয়ে তাকে ও তার 5 জন বন্ধুকে আজাদ হিন্দ বাহিনীতে নেওয়ার সিদ্ধান্ত নেন মুগ্ধ সুভাষচন্দ্র। তিনি রাজমণির নাম দেন সরস্বতী। সাহসী রাজমণি যোগ দেন রানী লক্ষ্মীবাই ব্রিগেডে। নতুন নাম হয় সরস্বতী রাজামণি। নেতাজি তাদের আইএনএর গুপ্তচর হিসেবে নিয়োগ করেন। তারা মেয়েরা ছেলের সাথে ছদ্মবেশে ব্রিটিশ অফিসারদের শিবির এবং বাড়িতে কাজ করতে থাকেন। প্রচুর খবর তারা ভারতীয় শিবিরে পাঠাতে থাকেন, সম্পূর্ণ শত্রুদের ঘরের ভেতর থেকে। তার ওপর একজন মেয়ে হয়ে ছেলে সেজে দিনের পর দিন ধরে এই খবর সংগ্রহ করা যে কি ভয়ঙ্কর বিপজ্জনক কাজ, তা এখন আমাদের কারুরই পক্ষেই সামান্য অনুমান করাও সম্ভব নয়। একবার আইএনএর গুপ্তচর হয়ে কাজ করার সময় ব্রিটিশ সেনার কবজায় থাকা এক সঙ্গীকে উদ্ধার করতে গিয়ে পায়ে গুলির আঘাত লাগে রাজামণির। তবুও লড়াই করে বাঁচান সঙ্গীকে। তিনি নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি নর্তকী হয়ে সেনা শিবিরে গেলাম, ব্রিটিশদের ড্রাগ দিয়ে আমার বন্ধুকে উদ্ধার করলাম। আমরা যখন পালিয়ে যাচ্ছিলাম তখন একজন ব্রিটিশ আমার ডান পায়ে গুলি করে। আমি আমার পায়ে রক্তপাত নিয়ে ছুটতে থাকি। আমরা দুজনেই একটি গাছে উঠে বসছিলাম। সেখানে 3 দিন ছিলাম। 4র্থ দিনে আমরা নেমে এসেছি। নেতাজি আমাদের সাহসিকতায় এতটাই খুশি হয়েছিলেন যে তিনি আমাদের সেলাম দিয়েছিলেন এবং অনেকবার শুভেচ্ছা জানিয়েছিলেন। আমাকে জাপানি সম্রাট নিজে একটি পদক দিয়েছিলেন। 3-4 দিন ধরে পায়ে আটকে থাকা যে বুলেটের আঘাত তাকে পরবর্তীকালেও কিছুটা পঙ্গু করে দেয়।
অসহ্য যন্ত্রণা, 96 ঘন্টা লুকিয়ে থাকা, 96 ঘন্টা ধরে একটু একটু করে শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তবুও সঙ্গী ফেলে লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাননি নেতাজির গুপ্তচর সরস্বতীমণি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ, নেতাজি আইএনএ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু সমস্ত দপ্তর সদস্যকে ফিরে যেতে বলেছেন। সরস্বতী রাজামণি এবং তার পরিবারও তাদের যা কিছু ছিল সব ছেড়ে দিয়ে ভারতে পাড়ি দেন। রেঙ্গুন থেকে চেন্নাইয়ে এসে থাকতে শুরু করেন সরস্বতী রাজামণি। শেষ দিন পর্যন্ত খুবই কষ্টেই জীবন কাটিয়েছেন ভারতের স্বাধীনতা যুদ্ধের এই সেনানী। না, তার এত ধনী পরিবারের কোনো সঠিক খোঁজ পাওয়া যায়নি, এমনকি তার বাবা মায়ের নাম পর্যন্ত জানতে পারা যায়নি। শুধু এটুকু জানা যায় যে রাজামণির জন্ম 1927 সালে। প্রথমে তার পরিবারের তামিলনাড়ুর ত্রিচি অঞ্চলে বসবাস করতেন। তার পিতা দেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করতেন এবং এই কারণে গ্রেপ্তারি এড়াতে বার্মাতে চলে আসেন। ভাবতে অবাক লাগে, বহু বছর আগে নেতাজির সামনে নেওয়া গুপ্তচর বৃত্তির শপথ বাক্য পাঠ গুপ্তচর রাজামণি জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করেছেন। দয়া করে জিজ্ঞাসা করবেন না যে আমরা ভারতে ফিরে আসার পর আমাদের কি হয়েছিল এবং আমরা কিভাবে জীবনযাপন করেছি। আমি এ সম্পর্কে ভাবতে বা কথা বলতে পছন্দ করি না। রাজামণি দৃঢ়তার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন। 1947-এর পরে ভারতে হাজার হাজার আজাদ হিন্দ ফৌজের সদস্যদের মতো সরস্বতী রাজামণির ভাগ্যেও জোটে নিদারুণ অবহেলা। এমনও দিন গেছে হয়তো তখন কোনো একদিনও খাওয়া জোটেনি তাদের। বহু বছর পর 2005 সালে সেই সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা তার খবর জেনে তাকে 5 লক্ষ টাকার উপহারে সাহায্য দেন ও তাকে রাজ্যের হাউজিং বোর্ডে একটা ছোট্ট পুরনো ফ্ল্যাট দেয়। 2017 সালে কলকাতায় নেতাজি প্রেমীদের কাছ থেকে অভূতপূর্ব সম্বর্ধনা পান তিনি। সম্বর্ধনায় তরুণ প্রজন্মের কাছে দেশকে ভালোবাসার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে নেতাজির সান্নিধ্যধন্যা এই নারী যোদ্ধা মহানায়ক সুভাষচন্দ্র বসুকে মৃত প্রতিপন্ন করার প্রচেষ্টারও নিন্দা করেন। তিনি দৃঢ়তার কণ্ঠে দাবি করেন তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। জানান 3টি নেতাজি তদন্ত কমিশনে তিনি নিজেও সাক্ষী দিয়েছিলেন। 2018 সালের 13ই জানুয়ারি নীরবে চলে গেলেন ভারতের সবচেয়ে কম বয়সী ছদ্মবেশী নারী গুপ্তচর, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী ঝাঁসির রানী ব্রিগেডের লড়াকু যোদ্ধা নেতাজির সরস্বতী রাজামণি। সুভাষচন্দ্র বসুর জীবন ও তার কাজ সম্পর্কে জানতে ফলো করতে ভুলবেন না সমাচার দর্শনকে। ইউটিউবে শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।